নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটু উষ্ণতার জন্য উপন্যাসের আজকে শুরু করব পঞ্চম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাল মাঝরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেল। এই শীতের মধ্যে যে শিলাবৃষ্টি হতে পারে এবং হলে যে কতখানি ঠান্ডা পড়তে পারে তার ধারণারও বাইরে ছিল। সকালে সূর্যের মুখ দেখা গেল না, ঘরের বাইরেও যাওয়ার উপায় ছিল না। দরজা জানলা বন্ধ করে বসেই প্রায় এক কেটলি চা খেলাম। তাতেও গা গরম হলো বলে তো মনে হলো না। বাড়িতে বসে থাকলে শীত আরও বেশি লাগে, তাই ভালো করে গরম জামা কাপড়, জুতো, মোজা এবং টুপি চাপিয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম। বাইরে একটা কনকনে হাওয়া বইছে, মনে হচ্ছে কান কেটে নিয়ে যাবে। নাক মুখের যেটুকু অংশ আঢাকা আছে সেইটুকু অংশ মনে হচ্ছে অসাড়। এখন 7টা বেজেছে, কিন্তু এখনও মুখ থেকে সমানে ধোঁয়া বেরুচ্ছে কথা বললেই। বাইরে বেরিয়েই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঝরা পাতা, ঝরা ফুলে সমস্ত পথ প্রান্তর পাহাড়তলি ছেয়ে গেছে পাখির কোমল পালকে। গোলাপ ফুলের সমস্ত সৌন্দর্য মাটিতে ঝরে গেছে, যা রয়েছে তা কঙ্কালসার কাঁটা। সমস্ত প্রকৃতি এক বিষাদ বিধবার সাজে সেজেছে। এই স্তব্ধ ঝড়ের পরে শীতার্ত শান্তির মধ্যেও তিতিরগুলোর গলা শোনা যাচ্ছে চতুর্দিক থেকে। তিতিরদের ভাষা জানা নেই আমার, জানলে বলতে পারতাম ওরা সুখের না দুঃখের কথা বলছে। প্যাটের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছি তখন হঠাৎ প্যাটের গলা শুনলাম, ভীষণ উৎসাহী খুশির গলা। প্যাট ক্রাচে ভর দিয়ে ওর সিঁড়ির ওপর থেকে উইন্ডচিটার গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। বলল, গুড মর্নিং মিস্টার বোস। ভেরি গুড মর্নিং ইনডিড। তা কোথায় চললে? এই একটু হাঁটতে বেরিয়েছি। ও, বিশেষ কোথাও? না না, ঘরে বসে থাকতে পারছিলাম না ঠান্ডায়। দিনের বেলায় ফায়ার প্লেসে আগুন জ্বালাতেও ইচ্ছা করে না, তাই বেরিয়ে পড়লাম। তোমার যদি বিশেষ কোথাও যাবার না থাকে তাহলে চলো আমার সঙ্গে মিস্টার বয়েলসকে একটু দেখে আসি। মিস্টার বয়েলস? তিনি কি? মিস্টার বয়েলস ভীষণ একাকী এক বৃদ্ধ। ভদ্রলোকের 2 মেয়েদের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন। তারপর জামাইরা সেই সম্পত্তি বেচে দিয়ে একজন কানাডা এবং অন্যজন অস্ট্রেলিয়ায় চলে গেছে। শুনেছিলাম মেয়েরা ছেলেদের চেয়ে বেশি অ্যাফেকশনেট হয়, কিন্তু এই বিপত্নিক অসহায় বৃদ্ধকে দেখে সেই কথা আমার আর মনে হয় না। টাকা পয়সা দিয়ে সাহায্য করা তো দূরের কথা, মনে করে ক্রিসমাসে একটা কার্ডও তারা পাঠায় না বাবাকে। অথচ এই বাবাই তাদের কলকাতায় লা মার্টিনি রেল ওরেটোতে পড়িয়েছিলেন, ভালো বিয়ে দিয়েছিলেন। সমস্ত সম্পত্তি মেয়েদের তার জীবদ্দশাতেই সমানভাবে বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেই সৎকর্মের এই পরিণতি সত্যি ভাবলে অবাক হতে হয়। তাহলে মিস্টার বয়েলসের কি করে চলে? চলেই তো না, বলতে পারো হাওয়া খেয়ে থাকেন। ভাবলেও খারাপ লাগে। এই জায়গাটা সেদিক থেকে অভিশপ্ত। এখানে অনেক অসহায় সম্বলহীন বৃদ্ধা দেখতে পাবে। তাদের দেখে আমি আর বিয়ে থা করিনি। তোমরা যাকে সংসার করা বলো তা করিনি, এবং নিজেকে আমি খুব বুদ্ধিমান বলে মনে করি। সেদিক থেকে সংসারের জন্য অনেক কিছু করলে মানুষ স্বাভাবিক কারণেই সংসারের কাছে কিছু আশাও করে, এবং মনে হয় সেই আশা করাটা অন্যায়ও নয়। শেষের দিনে যদি এই ঘটে, যখন মানুষ একটু সঙ্গ চায়, একটু সহানুভূতি চায়, তখন যদি তার অশক্ত হাতে তাকে এমন করে বাঁচার জন্য
নিছক বাঁচার জন্যই লড়াই করতে হয়, তাহলে এই সংসার মিথ্যে পুতুল খেলা খেলে কি লাভ বলো তো? কাল রাতে ঝড় উঠতেই আমার মিস্টার বয়েলসের কথা খুব মনে হলো হয়তো গিয়ে দেখব এই দারুণ ঠান্ডায় মরে কুঁকড়ে আছেন তিনি। বুঝলে মিস্টার বোস, মিস্টার বয়েলসের তুলনায় আমি সুস্থ, যদিও আমার চলাফেরার জন্য এই ক্রাচের উপর নির্ভর করতে হয়, তবুও আমার তো একজোড়া ক্রাচ আছে যে দুটোকে আমি এমন ঠান্ডা দিনে বুকের কাছে চেপে ধরে আমার চতুর্দিকের স্বার্থপর পৃথিবীর মুখে লাথি মেরে মেরে ঘৃণার সঙ্গে আমার একটা পা মাটিতে ফেলে ফেলে আমি হাঁটতে পারি। কিন্তু এই বয়েলসদের তো কেউ নেই, আঁকড়ে ধরার মতো কিছু মাত্র আর অবশিষ্টও নেই এদের, অথচ এদের সব কিছুই থাকার কথা ছিল। যাই হোক, তা তোমার কি মনে হয় মিস্টার বোস, এই সংসারে আমাদের আপনার বলতে কি কেউই নেই, কেউই থাকে না? আমি জবাব দিলাম না। কোটের দুটো পকেটে হাত ঢুকিয়ে আমি নিঃশব্দে ওর পাশে পাশে হাঁটছিলাম আর শুনছিলাম। প্যাট ওর সাঁতরাগাছির ওলের মতো মুখটি ঘুরিয়ে আমার মুখের দিকে চেয়ে আবার শুধল। মিস্টার বোস, উত্তর দিচ্ছ না যে? আমি বললাম, উত্তর একটা জিভের ডগায় আসছে, কিন্তু সেটা ঠিক উত্তর কিনা আমি জানি না। কারণ আমাদের জীবন সম্বন্ধে এখনো অনেক দেখার তো বাকি, জানার বাকি, নিজেকে জানারও অনেক বাকি। তবে আমার কি মনে হয় জানো প্যাট, তোমার আমাদের সকলের জীবনই একটা চলমান অভিজ্ঞতা। এতে কোনো জানায় কোনো মতই স্থিতিশীল নয়। আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকে চরম ভুল বলে মনে হবে। আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধিমত্তা বলে ভাবছি, কালকে জানবো সেটা একটা পরম নির্বুদ্ধিতা। তাই কোনো ব্যাপারে কিছু বলার আগে আজকাল বলতে বড় ভয় করে। প্যাট দাঁড়িয়ে পড়ল, উইন্ডচিটারের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো, বলল, তুমি কিন্তু আমার প্রশ্নটাই এড়িয়ে গেলে। না মানে, আমার উত্তর যদি শুনতেই চাও তো বলছি। আমার কি মনে হয় জানো প্যাট, আমাদের জীবনে এই সংসারে আপনার বলতে নিজের বলতে শুধু একটা জিনিসই আছে, একটা মাত্র জড় পদার্থ। তার মানে? সেই জিনিসটি হচ্ছে বাথরুমের আয়না, এবং সেই আয়নায় প্রতিফলিত তোমার সত্যিকারের ব্যথাতুর মুখ, ওইটুকুই। এই সংসারে নিজের বলতে কেউ নেই প্যাট। কেউ কেউ আপনার হয়, আপনার হতে চায় ক্ষণকালের জন্য, কিছুদিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, তো দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নার মুখ ছাড়া তোমার আপনার বলতে আর কেউই নেই, সত্যিই কেউ নেই। প্যাট বলল, বাথরুমের আয়না কেন, ঘরের আয়না কেন নয়? এইটা ভালো বললে। ঘরের আয়নার সামনে তোমার নিরবচ্ছিন্ন অবকাশ ও গোপনীয়তা তো নেই। হঠাৎ টেলিফোন বেজে উঠবে, তোমার স্ত্রী মানে যদি থাকতেন, তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা হঠাৎ পর্দা ঠেলে ঘরে ঢুকবেন, আর যেই তারা ঢুকবেন অমনি তোমার অভিনয় শুরু করতে হবে। তুমি আর তোমার নিজের মধ্যে থাকবে না। এ আবার কি কথা? কি বলতে চাও তুমি? আমাদের জীবনের সমস্ত সম্পর্কই কি অভিনয়ের? সত্যি সম্পর্ক বলতে কি কিছুই নেই? হ্যাঁ, সত্যি সম্পর্ক আছে, যেমন আমার আর তোমার সম্পর্ক। এই সম্পর্কে কোনো প্রত্যাশা নেই কারোর। আমি তোমার পাশের বাড়িতে অল্প কদিনের জন্য বেড়াতে এসেছি। আমাকে তোমার এবং তোমাকে আমার ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে, কিন্তু যেমনই লাগুক সেই সত্যি অনুভূতিটাকে গোপন করার কিন্তু কিছু নেই।
তোমার যদি আমাকে খারাপ লাগে, আমার সঙ্গে তুমি কথা বলতে না চাও, সকালে বিকালে উইশ না করতে চাও, দেখা হলে নাও করতে পারো, এবং তা না করলে আমার কিছু লাভ বা ক্ষতি নেই, তোমারও লাভ বা ক্ষতি নেই। কিন্তু সাংসারিক সব সম্পর্কই তো অন্যরকম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো প্যাট, এই সংসার একটা দারুণ অর্কেস্ট্রা। কোনো বুড়ো মান্ধাত্তার আমলের প্রস্তরীভূত সামাজিক প্রতিভু একজন কন্ডাক্টরের মতো তার হাতের ছড়ি ওঠায় নামায়, এবং তুমি যে বাজনাই বাজাও না কেন, তোমাকে সকলের সঙ্গে একই সুরে, একই লয়ে, একই মাত্রায় বাজাতে হবে। তোমার ভালো লাগুক কি নাই লাগুক, তোমার তার ছিঁড়ে গেলে তাড়াতাড়ি তার বেঁধে নিতে হবে। হাত স্লথ হয়ে এলে তবুও অন্যদের সঙ্গে একই সঙ্গে বাজাতে হবে। যদি তুমি থেমে যাও, না বাজাও, সমস্ত অর্কেস্ট্রা তখনই থেমে যাবে। আর যখনই তুমি থেমে যাবে, সেই কন্ডাক্টর এবং তোমার এত দিনের সঙ্গীরা তোমার সঙ্গে এক সুরে এক লয়ে বাজানো বহু বছরের সঙ্গীরা সবাই বাজনা থামিয়ে তোমার দিকে তাকাবে, বলবে ছি ছি। সবাই বলবে কি খারাপ, কি দুশ্চরিত্র, কি বিদ্রোহ। তুমি অমনি আবার বাজনা তুলে নেবে, আবার বাজাবে সে একই সুরে, একই লয়ে। তুমি আবার সেই মেষপালের একজন হয়ে যাবে। তোমার ব্যক্তিগত চাওয়া পাওয়া, তোমার সুখ দুঃখ, স্বকীয়তা, তোমার নিজের শরীর, তোমার নিজের মন আবার নতুন করে বাঁধা দেবে সেই সামাজিক জনগণের স্টিম রোলার রায়ের কাছে। একজন সস্তা বেশ্যার মতো তুমি নিজেকে বিক্রি করবে, কারণ সমস্ত রকম উপায়ের উৎসমুখে বাস করেও তুমি নিরুপায়। প্যাট বোধহয় আমার কাছ থেকে ওর সহজ ও ক্যাজুয়াল প্রশ্নের এমন একটা ডিস্টার্বিং উত্তর আশা করেনি, তাই ও অনেকক্ষণ মন দিয়ে আমার কথা শুনল। চুপ করে থেকে বলল, সো হোয়াট, তোমার গার্ডস থাকলে তুমি বিদ্রোহ করবে, বিদ্রোহ করতে ভয় কিসের? ভয় তোমাদেরই, ভয় সকলকে। ভয় কাকে নয়? তোমরা মানে সংসারের তোমরা। নিজেরা যা চিরদিন করতে চেয়েছ, চিরদিন বাঁধন ছিঁড়ে পালিয়ে এসে নিজের শরীর ও মনের নৌকোয় নিজের খুশির পালে ইচ্ছার হাওয়া লাগিয়ে নিজের জীবনের দরিয়ায় ভেসে পড়তে চেয়েছ, কিন্তু সাহসে কুলোয়নি যে চড়ুই পাখি তোমাদের। সেই তোমরাই একজন পুরুষ কি একজন নারী সেই সাহস দেখালেই ছিছি করে উঠবে। তোমরাই তার ঘাড়ে পড়ে জংলি কুকুরের পালের মতো তাকে ছিন্ন ভিন্ন পদদলিত করবে। কি করবে না? তুমি করনি? আমি কি করিনি? এ পর্যন্ত কখনো কি করিনি আমরা প্যাট? ভেবে দেখো তো। তাই বলছিলাম প্যাট, পারা যাবে না কেন? কিন্তু এমন যে করতে চায় সেই বিদ্রোহীর মেরুদণ্ডে যথেষ্ট জোর থাকা দরকার। তোমার আমার মতন শ্যাওলা ধরা, মরচে পড়া, সামাজিক জয়গান গাওয়া মেরুদণ্ডে সেই জোর নেই। প্যাট কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ওয়েল, আই থিঙ্ক ইউ আর রাইট। বড় রাস্তা ছেড়ে একটা ভাঙা পলেস্তরা খোসা খয়েরি হয়ে যাওয়া গায়ে ঘাস ও অশ্বত্থের চারা গজানো পুরনো বাড়ির পাশ দিয়ে আমরা একটা পায়ে চলা পথে ঢুকে পড়লাম। পথটা উঁচু নিচু, বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। দুধারে ঘন শালের জঙ্গল। সেই জঙ্গলে যেন গত রাতে হাতির দল মত্ততা করে গেছে। কোথাও মাটি দেখা যায় না। ঝরা পাতা, ফুল আর কুটোয় ভরে আছে সমস্ত জমি। এক দারুণ গালিচা যেন কেউ অদৃশ্য হাতে পেতে দিয়েছে। সে গালিচার রঙের বর্ণনা করি এমন ভাষা আমার নেই। সবুজ, লাল এবং হলুদের যে কত বিচিত্র নরম ও তীব্র রেশ হতে পারে তা এই গালিচা না দেখলে বোঝা যাবে না। পা ফেললে এখানে কোনো শব্দ হয় না। পাতার নরম আর্দ্র গালচে পা পড়ে। ভুরভুর করে আতরের মতো বনজ গন্ধ ওঠে। এখনো হু হু করে হাওয়া বইছে। ভেজা জঙ্গল,
পাহাড়ের প্রভাতী গন্ধ বয়ে সেই পরিষ্কার নির্মল শীতল হাওয়া ফুসফুসের হয়তো হৃদয়েরও যা কিছু কালিমা সব সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছে। কিছু দূর এগিয়ে যেতেই একটা বাঁকের মুখে দেখা হলো লাবুর সঙ্গে। এই শীতেও লাবুর খালি পা, গায়ে একটা প্রাপ্তবয়স্কদের ছেঁড়া কোট, পরনে সেই গুটিয়ে পড়া প্রাপ্তবয়স্ক লোকের ফুল প্যান্ট। বুকের কাছে কি একটা জিনিস দু হাতে সযত্নে ধরে লাবু এদিকেই আসছিল। আমাদেরও দেখতে পায়নি। কাছাকাছি আসতেই মুখ তুলে আমাদের দেখে লাবু যেন খুব ভয় পেল। পথ ছেড়ে জঙ্গলে দৌড়ে যেতে চাইল। আমি ডাকলাম, লাবু। লাবু থমকে দাঁড়ালো। আমরা এগিয়ে যেতেই লাবু দু হাত তুলে দেখালো ওর হাতের জিনিস, একটা নেতিয়ে পড়া হলদে কালোয় মেশা হলুদ বসন্ত পাখি। পাখিটাকে দেখে মনে হচ্ছে না যে পাখিটা বেঁচে আছে। ঘাড়টা একপাশে হেলানো, অমন সুন্দর রেশমি নরম তেল চকচকে উজ্জ্বল পালকগুলো যা স্বাভাবিক অবস্থায় গায়ের সঙ্গে লেপ্টে থাকে, সেগুলো ভিজে গিয়ে চতুর্দিকে এলোমেলো হয়ে গেছে। পালকের ফাঁকে ফাঁকে ওর নরম কোমল বুক দেখা যাচ্ছে। লাবু বলল, বেঁচে আছে, দেখুন বুকটা এখনো গরম, এই ধরে দেখুন। তুমি কি করবে এটাকে নিয়ে লাবু? লাবুর কটা চোখ বড় বড় হয়ে উঠল। বাঁচাবো শুকুদা, কাল ঝড়ে ও ঠান্ডায় ও মাটিতে পড়েছিল, ও তো মরেই যাচ্ছিল, আমি দেখতে পেয়ে কুড়িয়ে আনলাম। আমি ওকে ঠিক বাঁচাবো, দেখবেন। বাঁচাবে? কি করবে? পুষবে তারপর? ধ্যাত, পোষা যায় নাকি? তাহলে ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? ওকে বাঁচিয়ে তারপর ওকে উড়িয়ে দেবে? হ্যাঁ শুকুদা, তাই করব। খাঁচার মধ্যে বাঁচিয়ে রাখার তো কোনো মানেই হয় না। প্যাট ততক্ষণে আর একটা সিগারেট ধরিয়েছে। প্যাট কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে বলল, বাঁচিয়ে তোমার লাভ কি? লাভ? লাবু অনেকক্ষণ বোকার মতো প্যাটের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখ দেখে মনে হলো ওর জীবনে লাভ ক্ষতির হিসেবটা এখনও ওর সমস্ত কাজ ও অকাজকে আমাদের যেভাবে করেছে সেভাবে আচ্ছন্ন করেনি। একটু ভেবে বলল, কিসের লাভ? আমি ওকে এমনিই বাঁচাবো, ভালো লাগে তাই বাঁচাবো। কাউকে বাঁচাতে গেলে কি লাভ ক্ষতি দেখতে হবে? লাবু আর কোনো কথা বলল না। পাশ কাটিয়ে যেমন আপন ভোলা হয়ে হাঁটছিল, তেমনি আপন ভোলা হয়ে চলে গেল। আরও কিছু দূর যাবার পর একটা টিলার একেবারে নিচে একটা ছোট্ট কটেজ চোখে পড়ল। এককালে কটেজের গায়ের রং বোধহয় লাল ছিল, এখন জলে রোদে বাসি পচা ফ্যাকাশে পাতার মতো হয়ে গেছে। ছাদটা টালির, এখানে সব বাড়িরই যেমন হয় আর কি। বাইরে একটা ছোট্ট বারান্দা, কাঠের রেলিং দেওয়া। বাড়িটার সমস্ত পরিবেশে বাড়িটার এই হিমে রোদ না ওঠা সকালে অসহায় অসংলগ্নভাবে দাঁড়িয়ে থাকার ভঙ্গির মধ্যে কেমন যেন একটা গা ছমছম ও জাগতিক ভাব ছিল। ঝরা পাতা, ঝরা ফুল মারিয়ে আমরা বারান্দায় উঠে দরজার কাছে দাঁড়ালাম। বারান্দার এক কোণায় একটা ভাঙা কাঠের ইজি চেয়ার। বসতে বসতে যেন কাঠের চেয়ারটা ক্ষয়ে গেছে। এককালে চেয়ারটার সবুজ রং ছিল, এখন শুধু একটা সবুজের অস্পষ্ট আভা এখানে ওখানে ছড়িয়ে আছে। এই বাড়ির কোথাও কোনো রং নেই, সমস্ত বাড়িটাই কেমন ম্যাটম্যাটে পাংশুটে। প্যাট ওর তীক্ষ্ণ ভাঙা গলায় ডাকল, মিস্টার বয়েলস, মিস্টার বয়েলস, আর ইউ ইন? ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। প্যাট আবার ডাকল, তবুও কোনো সাড়া পাওয়া গেল না। জ্যোতিহীন ঝোড়ো হাওয়াটা শালের বনে টালির ছাদের খাঁজে খাঁজে হুইসেল বাজিয়ে ভূতের বাঁশির মতো বেজে যেতে লাগলো। প্যাট এবার দরজায় ধাক্কা দিল। পরক্ষণেই ধাক্কা দেওয়া বন্ধ করল, পাছে দরজাটা আবার ভেঙে যায়। পাতলা কাঠের টুকরো জোড়া দিয়ে দিয়ে দরজাটা বানানো। বাইরে থেকে
হাওয়া ঢুকছে শি শি করে। কাঠের ফাঁক দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখা গেল না। প্যাট এবার প্রচণ্ড চিৎকার করে উঠল, মিস্টার বয়েলস, ফর গডস সেক প্লিজ ওপেন দ্য ডোর। এমন সময় পাহাড়ের গা বেয়ে একজন দেহাতি লোককে নেমে আসতে দেখা গেল। প্যাট ওকে হিন্দিতে জিজ্ঞাসা করল, সাবকো ক্যা হো গয়া হ্যায়? बुखार है साहब को। कब से? 3-4 रोज से। লোকটা আর বাক্যালাপে উৎসাহ না দেখিয়ে বাড়ির পিছনে গিয়ে কি প্রক্রিয়ায় কোন দরজা খুলে ভিতরে ঢুকলো জানি না, কিন্তু দেখলাম ঢুকলো। তারপর সেই এসে ছিটকিনি খুলে সামনের দরজা খুলে ফেলল। প্যাট আমাকে বলল, প্লিজ কাম ইন। প্যাটের সঙ্গে সেই প্রায়ান্ধকর বাড়িতে ঢুকে পড়লাম। বাইরে একটা বসবার ঘর, ভাঙা চোরা কতগুলো ফার্নিচার, একটা রোঁয়া ওঠা অপরিষ্কার পাটের কার্পেট। সেই ঘর পেরিয়ে ভিতরের ঘরে ঢুকলাম, আর ঢুকেই আঁতকে উঠলাম। মানুষের মুখ যে এমন হয় আমার জানা ছিল না, দেখা ছিল না। ইংরেজি অভিধানে এমাসিয়েটেড বলে একটা কথা আছে, সঠিক বাংলা প্রতিশব্দ কি হওয়া উচিত তা আমি জানি না। তবে সেই প্রথম কথাটার মানে বুঝতে পারলাম। দেখলাম একজন কঙ্কালসার বৃদ্ধ, তার অস্থি চর্মসার মুখ দেখা যাচ্ছে কম্বলের আড়ালে, এবং তিনি যে বালিশ মাথায় দিয়ে শুয়ে আছেন সেই বালিশেই আর একজন ঝাঁকড়া চুলের মাথাওয়ালা ছোটোখাটো মহিলা শুয়ে আছেন। পাশের মানুষটি কে বুঝতে পারলাম না, কারণ প্যাট বলেছিল মিসেস বয়েলস অনেকদিন আগেই মারা গেছেন। প্যাট কাছে গিয়ে ওর ক্রাচে ভর করে দাঁড়িয়ে ডাকল, মিস্টার বয়েলস, মিস্টার বয়েলস। বৃদ্ধ ও বৃদ্ধা কোনো সাড়া দিলেন না। প্যাট কপালে হাত ছুঁয়ে দেখল জ্বর আছে কি নেই। তারপর এই ঘরের লাগোয়া খাবার ঘর ও রান্নাঘরে এসে প্যাট সেই লোকটিকে, যে আমাদের দরজা খুলে দিয়েছিল, তাকে শুধল, জ্বর তো এখন নেই সাহেব। কখন শেষ খেয়েছিলেন? কবে খেয়েছিলেন? লোকটি বলল, পারসো। তারপরে? বলে প্যাট বড় বড় চোখ করে তাকালো ওর দিকে। লোকটি বলল, তারপরে আমি আসার সময় পাইনি, আমাকে তো করে খেতে হয়। সেদিন রোজ আমি যেমন বাইরের থেকে পিছনে দরজা বন্ধ করে চলে যাই, তেমনই চলে গেছিলাম। কাল রাতের ঝড় বৃষ্টির পর এই আমি আসছি খোঁজ নিতে। প্যাট একবার আমার মুখের দিকে তাকালো, তারপর খাওয়ার ঘর ও রান্নাঘর হাতড়ে হাতড়ে সমস্ত আনাজ কানাজ খুঁজেও কিছু খাবার জিনিস খুঁজে পেল না। তারপর আমার দিকে ফিরে বলল, হ্যাভ ইউ ইয়োর পার্স অন ইউ? হ্যাঁ, আমার সঙ্গে পার্স আছে। কেন, কি চাও? তোমার কাছে কি 10টা টাকা হবে? আমি ধার চাই। আমি কথা না বলে 10টা টাকা নোট বের করে দিলাম। প্যাট টাকাটা নিয়ে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে একটা ফর্দ লিখতে বসল। ফর্দ লেখা শেষ করে সেই লোকটিকে দিয়ে বলল, শিগগির মুদির দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে আসতে। প্যাট আরও একটা ছোট চিঠি লিখে দিল ওর বাড়ির মালির কাছে। ওর ঘরে একটি বোতলের তলায় পুরনো দেশি ব্র্যান্ডির সামান্য তলানি অবশিষ্ট আছে, সেই ব্র্যান্ডিটা দিয়ে দিতে বলে লিখল। লোকটি চলে গেল। প্যাট রান্নাঘরের কোণা থেকে একটা কুড়ুল তুলে নিয়ে আমাকে বলল, তুমি একটু ওদের দেখো, যদি উঠে পড়ে তাহলে আমার নাম করো। আমি এক্ষুনি একটু কাঠ কেটে নিয়ে আসছি। যা হোক কিছু রান্না করে খাওয়াতে হবে মিস্টার বয়েলস অ্যান্ড কুকুরটাকে। এই ঠান্ডায় না খেয়ে থাকায় ওদের দুজনেরই কোমার মতন অবস্থা হয়েছে। খিদে এবং শীতে দুজনেই এমন কুঁকড়ে গেছে। কুকুর? কুকুর কোথায়? আমি বললাম। প্যাট বলল, মিস্টার বয়েলসের পাশে ওর কুকুর লুসি তো শুয়ে আছে, ককার স্প্যানিয়েল। অন্ধকারে তুমি কি মানুষ বলে ভুল করলে নাকি? আমি তো তাই ভাবছি যে মিস্টার বয়েলসের পাশে শুয়ে থাকা
সাদা চুলের বৃদ্ধাটিকে? আমি এক্ষুনি আসছি। ওই ঘরের মধ্যে বসে থাকতে আমার অস্বস্তি লাগছিল। আমি বাইরে এসে দাঁড়ালাম। প্যাট কাছেই জঙ্গলের মধ্যে ঝরে পড়া কাঠ কাটছিল। ওর কুড়ুল চালানোর শব্দ হতেই আমার হুঁশ হলো যে আমার ওকে পাঠানো উচিত হয়নি। ও ওর এক পা নিয়ে কাঠ কাটবে কি করে? কিন্তু আমি শব্দ পেলাম যে ও কাটছে। দৌড়ে গিয়ে ওর হাত থেকে কুড়ুলটা কেড়ে নিতেই ও হাসল, বলল, অল রাইট, লেটস ডু ইট টুগেদার। বলে ও এক পায়ে দাঁড়িয়ে কাঠগুলোকে পা দিয়ে চেপে ধরতে লাগলো। আমি কুড়ুল চালাতে লাগলাম। দেখতে দেখতে বেশ অনেকক্ষণ জ্বালানোর মতো কাঠ জড়ো হয়ে গেল। চারিদিকে শুকনো বলে কোনো কিছু ছিল না যে তাড়াতাড়ি আগুন করবার জন্য আনা যায়। সূর্য তখনও ওঠেনি। আকাশ ও চতুর্দিকের ভেজা সুগন্ধি শীতার্ত প্রকৃতির দিকে চেয়ে মনে হলো সূর্য আর কোনো দিনও উঠবে না। আমি যখন প্রথম কিস্তির কাঠগুলো বয়ে আনছি এবং প্যাট আমার পাশে পাশে হাঁটছে, তখন হঠাৎ খোলা দরজা দিয়ে একটা সাদা কিন্তু কালচে হয়ে যাওয়া ককার স্প্যানিয়েলকে আসতে দেখা গেল আমাদের দিকেই। কুকুরটা দৌড়ে আসছিল না, কেমন নেশাগ্রস্তর মতন হেলতে দুলতে আসছিল। কুকুরটা এগিয়ে কাছে এসেই প্যাটকে দেখে অনেক কষ্টে একবার লেজ নাড়ল, তারপর একবার ঘেউ ঘেউ করে ডেকে ওঠার চেষ্টা করল। কিন্তু ডাকের বদলে যে শব্দটা তার মুখ থেকে বেরোলো সেটাকে ব্যাখ্যা করা যায় না। ডাকটা বড় করুণ, এক অবলা জীবের অশেষ সহ্য শক্তির শেষ সীমায় পৌঁছে জান্তব যন্ত্রণার সে এক করুণ অভিব্যক্তি। প্যাট কুকুরটাকে অনেকক্ষণ আদর করল। আমি প্যাট ও কুকুরটা একসঙ্গে পিছনের দরজা দিয়ে আবার ঢুকলাম। আমি যখন কাঠগুলো ঢেলে রাখছি তখন মিস্টার বয়েলস যেন জীবনের অন্য পার থেকে ক্ষীণ দুর্বল অথচ তীক্ষ্ণ গলায় শুধলেন, হু ইজ দ্যাট? প্যাট জোরে উত্তর দিল, ইটস মি মিস্টার বয়েলস, ইটস মি, প্যাট গ্লাসকিন। পরক্ষণেই প্যাট আবার বলল, আমরা একটু কাজ করছি, এক্ষুনি যাচ্ছি ও ঘরে। সঙ্গে আমার এক প্রতিবেশী আছে, নিয়ে যাচ্ছি। তারপর উনুনে কাঠ সাজাতে সাজাতে প্যাট বলল, এখন ও ঘরে গেলেই কথা বলতে চাইবে বুড়ো। আগে আগুন করি, ঘরেও ফায়ার প্লেসে আগুন করব, কিছু খাবার বানাই, তারপর বুড়োকে খাইয়ে দাইয়ে কথা বলবো। এখন ওর কথা বলার মতন অবস্থা নেই। তারপর অনেকক্ষণ আমরা কাজ করতে লাগলাম। কখন যে সেই লোকটি প্যাটের লিস্ট অনুযায়ী সব রসদিনে হাজির করল, কখন যে প্যাট উনুন ধরিয়ে লোকটিকে দিয়ে শোবার ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে ডালের স্যুপ, টোস্ট এবং আলু ও ডিম দিয়ে একটা কারি মতো বানিয়ে ফেলল, বুঝতেই পারলাম না। দ্রুত গতিতে কাজ করতে করতে প্যাট ফিসফিস করেই আমার সঙ্গে কথা বলছিল, দেখো, এরকম করেও কিন্তু মানুষ বেঁচে থাকে। মানুষের প্রাণ বড় শক্ত, শুয়োরের প্রাণের চেয়েও শক্ত। মানুষের বাঁচার স্বাদ বড় লজ্জাকর। তুমি কি এই অবস্থায় থাকলে বাঁচতে চাইতে প্যাট? চাইতে না। প্যাট দেওয়ালে হেলান দিয়ে ওর ক্রাচ দুটো রেখে একটা টুলের ওপর বসে টেবিলের ওপর ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিল। হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, খুব ভালো লোককেই প্রশ্নটা করেছো বস, কারণ আমারও একদিন এই অবস্থা হতে বাধ্য। মিস্টার বয়েলসের তাও মেয়েরা ছিল, একসময় স্ত্রীও ছিল, তবুও আজকে তার এই অবস্থা। কিন্তু আমার তো আজ কেউ নেই, সেদিনও কেউ থাকবে না। তবে একটা কথা তোমাকে বলছি বস, তুমি জেনে রেখো যে আমি কিন্তু নিজেকে এই অবস্থায় পৌঁছতে দেব না। দেখবে তার আগেই কোনো না কোনো উপায়ে আমি পালাবো এই নিষ্ঠুর শীতার্ত জগৎ থেকে। তোমাকে বলেছি আমি আমার জীবনকে খুব ভালোবাসি। ডেসপাইট অফ এভরিথিং আমি আমার জীবনকে ভালোবাসি, কিন্তু
এইরকম মিস্টার বয়েলসের মতো জীবনকে নয়। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, যতদিন এই গায়ের উইন্ড চিটারের মতো আমার বুকের ভিতরের মনের উইন্ড চিটারটা অক্ষত থাকবে, আমি ততদিনই বাঁচব। আমি কাউকে আমাকে করুণা করতে দেব না, কোনো কিছুর জন্যই না। আই উইল কিক মাই ওন বাকেট উইদাউট দ্য হেল্প অফ আদার্স। তুমি দেখো, যদি তখনও তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকে তবে তখনও দেখো যেন আমি এরকম কুঁই কুঁই করে কখনো বাঁচব না, আবার মরবও না। আই ওয়ান্ট টু ডাই উইথ আ ব্যাং, নট উইথ আ উইম্পার। আমি সশব্দে সমস্ত অনুভূতির তীব্রতার মধ্যে বাঁচতে চাই, আর মরার সময়ও সচকিত শব্দতার মধ্যেই মরতে চাই। বিলিভ মি বস, আমাকে বিশ্বাস করো। প্যাটের মুখে একটা আশ্চর্য হাসি দেখলাম। সেই রকম হাসি টলস্টয়ের গল্পের নায়করাই শুধু হাসতে পারেন বলেই জানতাম। আমার সামনে এক পা ঝুলিয়ে বসে থাকা এই সাদার মধ্যে কালো ছিটছিট মুখের প্যাটও যে অমন দুর্গেয় হাসি হাসতে পারে তা আমার জানা ছিল না। প্যাটকে এই গত 1 ঘন্টা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। ওর শারীরিক অক্ষমতা সত্ত্বেও কত কর্মক্ষম, কত চটপটে। কথাবার্তায় ও নিজের প্রতি সম্মান জ্ঞান, ওর জীবনের প্রতি ভালোবাসা দেখে মনে হচ্ছিল যে আমাদের ধারে কাছের চেনা পরিচিত প্রত্যেকটি মানুষের মধ্যেই কত কি শেখার আছে। প্রত্যেককে খতিয়ে দেখলে, খুঁটিয়ে দেখলে তার সম্মান অসম্মান জ্ঞান, স্বার্থপরতা স্বার্থহীনতা, সততা অসততা কত প্রাঞ্জলভাবে চোখের সামনে ফুটে ওঠে। ইচ্ছে করে আমার চোখের দেখা কাছের মানুষদের সবাইকে ভালোবাসতে বা শ্রদ্ধা করতে, কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই মনুষ্যত্বহীন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে শোভিত জীব বিশেষ। দুঃখটা সেখানেই। কলাই করা চলটা ওঠা ডিশে করে স্যুপ ঢেলে নিয়ে অন্য ডিশে টোস্ট এবং কারি সাজিয়ে প্যাট যখন কানেস্তারা টিন কাটা ট্রেতে করে ওই ঘরে নিয়ে গিয়ে উপস্থিত হলো, তখন মিস্টার বয়েলস আবার ঘুমিয়ে পড়েছিলেন। প্যাট ওকে জাগিয়ে খাটের পাশে বসে সব আস্তে আস্তে খাওয়ালো। কুকুরটা খাটেই মিস্টার বয়েলসের পাশে গুঁড়ি সুড়ি দিয়ে চোখ বুজে বসেছিল। প্যাট ডাকলো, লুসি, লুসি। লুসি চোখ খুলে খাটের উপরে দাঁড়িয়ে পড়ল। প্যাট লুসিকে নিয়ে গিয়ে ঘরের কোনায় ওকেও গরম ডালের সঙ্গে মিশিয়ে খাবার দিল। লুসি লম্বা জিভ বের করে চাকচাক শব্দ করে খেতে লাগলো। মিস্টার বয়েলসের খাওয়া শেষ হতে সময় লাগলো। খাওয়া শেষ হলে প্যাট গরম জলের সঙ্গে ব্র্যান্ডি মিশিয়ে ওকে খেতে দিল। মিস্টার বয়েলস ব্র্যান্ডির গ্লাসটা হাতে নিয়ে বললেন, এত বড় ভোজ আজ কিসের জন্য? তারপরে দেওয়ালে টাঙানো রাঁচির একটা জুতোর কোম্পানির ক্যালেন্ডারের দিকে চেয়ে বৃদ্ধ উত্তেজনায় কেঁপে উঠলেন। By Jove, today is my birthday. What a coincidence! আমরা সমস্যারে চেঁচিয়ে উঠলাম। প্যাট বলল, Many, many happy returns of the day, Mr. Bowles. কথাটা শুনেই বৃদ্ধ কেমন যেন মুষড়ে গেলেন। বললেন, For God's sake, don't say that to me. ওই সব আমার চেয়ে ভাগ্যবান লোকেদের জন্য। তার চেয়ে তোমরা আমাকে উইশ করো, আমাকে যেন পরের জন্মদিনে আর দেখতে না হয়। প্যাট একটা সিগারেট ধরিয়ে মিস্টার বয়েলসের দিকে এগিয়ে দিল। খেয়ে দিয়ে সিগারেট মুখে দিয়ে মিস্টার বয়েলস বেশ চাঙ্গা হয়ে উঠলেন। দাঁড়িয়ে উঠে দেওয়াল থেকে গ্রে কোটটা পেরে নিয়ে গায়ে দিলেন। তারপরেই বললেন, Well, how about you, gentlemen? Won't you have anything to drink? আমরা চা ভিজিয়েছি, চা খাবো পুরো 1 কেটলি। বলেন তো চায়ের সঙ্গে ব্র্যান্ডিও মিশিয়ে নিতে পারি। আজকের মতো ঠান্ডা দিন বোধহয় এ বছরে আর পড়বে না, আর সেই জন্যই বোধহয় আমার জন্মদিন আজই পড়েছে।
মিস্টার বয়েলস যেন বরফে ঢাকা পাহাড়তলির ওপার থেকেই কথা বলছিলেন। তার গলার ও গালের চামড়া শকুনির গলার মতো ঝুলেছিল। গালের হাড় দুটো উঁচু হয়েছিল। কোটরগত দুটি এককালীন তীক্ষ্ণ ঘোলা চোখ বক্তব্যহীন হয়ে উঠেছিল। উনি বলছিলেন, ওয়েল মিস্টার বোস, আপনার কথা আমি শুনেছি প্যাটের কাছে। আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ। আমি এখনো শুধু প্যাটের জন্যই বেঁচে আছি। প্যাট যে আমার জন্য কি করে তা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমার ছেলে নেই, কেউ নেই, আমার টাকা পয়সাও নেই। প্যাটের আমার প্রতি ব্যবহারের বদলে আমি যে কিছু করব সেই সামর্থ্য আমার নেই। তবে মানুষের হৃদয়ের দানের যদি কোনো দাম থাকে, মানুষ যদি সেই দামের বিন্দুমাত্র মর্যাদাও দেয়, তাহলে আমি বলবো প্যাটকে আমি অনেক কিছু দিয়েছি, সব সময়ই দিই। বলেই বৃদ্ধ গলার ক্রস মুঠো করে ধরে বললেন, মানুষের প্রার্থনার যদি কোনো দাম থাকে তাহলে প্যাট, এই প্যাট একদিন খুব সুখী হবে। আপনি দেখবেন মিস্টার বোস, দেখবেন। আমি কি এখনো অসুখী মিস্টার বয়েলস? আমার সব সময়ই সুখ। আপনি আমার জন্য প্রার্থনা করুন আর নাই বা করুন। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ল। দেখি 10টা বেজে গেছে। আমার চোখের দিকে চেয়ে প্যাট বলল, Yes, we think we shall make a move now. বৃদ্ধকে প্যাট কথাটা জোরে বলল। বৃদ্ধ বুঝতে পেরে বললেন, হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। তোমরা তো সারাদিন এই বুড়ো মানুষ আর একটা বুড়ি কুকুরের কাছে বসে থাকবে না। তোমরা আমার ছেলের মতো। আমার ছেলে থাকলেও তো তারা এত করতো না আমার জন্য। আমি ওঠার সময় বললাম, আমি কি আপনার জন্য কিছু করতে পারি মিস্টার বয়েলস? Oh, thank you, Mr. Bose, thank you. Thank you very much, very much. কিন্তু আমার জন্য আর কি করবে বলো? আমার জন্য কিছু করার দিন শেষ হয়ে গেছে। But, well, yes, you can do me a favor. আমি ওর মুখের কাছে ঝুঁকে পড়লাম। বললাম, হ্যাঁ বলুন, কি সেটা? বৃদ্ধের বিষাদময় লোলচর্ম মুখে এক দারুণ কৌতুকের হাসি ফুটে উঠল। বৃদ্ধ বললেন, প্যাট যখন আমার কবর খুঁড়বে, প্যাটকে একটু হেল্প করো। মাই সোল উইল ফিল অনার্ড। আমার আত্মা আনন্দিত হবে। আমি আর কোনো উত্তর দিলাম না। কিন্তু বৃদ্ধের মুখে সেই আশ্চর্য বরফ গলা হাসিটা অনেকক্ষণ ঝুলে রইল, ওর মুখের ঝুলে থাকা চামড়ার মতো। আমরা বেরিয়ে এলাম। আমাদের পিছনে পিছনে লুসি এলো অনেকখানি ভেজা পথ মারিয়ে। খেয়ে দিয়ে লুসির গায়ে জোর হয়েছিল। কিছুটা গিয়ে প্যাট ঘুরে দাঁড়ালো, বলল, গো ব্যাক ইউ বিচ। প্যাটের মুখে কি যেন একটা ঘৃণা ফুটে উঠল, অবাক ঘৃণা। প্যাট বলল, গো ব্যাক লুসি, নাও অফ ইউ গো। লুসি কথা বলতে পারে না আমাদের ভাষায়, কিন্তু ওর এলোমেলো সনের নুড়ির মতো চুলে ভরা মুখের মধ্যে থেকে দুটি চোখ তুলে সে প্যাটের দিকে এক দারুণ কৃতজ্ঞতার চোখে তাকালো। প্যাট বলল,
I will kick you, my girl. You better go now. প্যাটের চোখ মুখ এক হিংস্র ঘৃণায় ভরে গেল। কেন বুঝলাম না। লুসি মুখ নামিয়ে পাতা ঝরানো পথ বেয়ে ফিরে গেল। প্যাট আমার পাশে পাশে হাঁটছিল। আমি বললাম, তুমি মাঝে মাঝে বড় অপ্রয়োজনীয়ভাবে নিষ্ঠুর হয়ে ওঠো, কেন বলো তো? তোমাকে যত দেখছি ততই তোমাকে বুঝতে আমার অসুবিধা হচ্ছে। তুমি এরকম কেন? আমাকে বোঝা তো সহজ নয় মিস্টার বোস। তুমি কি মনে করো তুমি লেখক বলে একেবারে সব জানতা হয়ে গেছো? না, আমি তা মনে করি না। তুমি লুসির ওপর হঠাৎ এমন চটে গেলে কেন? I can't stand the smell of a bitch. বিশ্বাস করো, মেয়েদের আমি সহ্য করতে পারি না, সে মানুষই হোক কি কুকুরই হোক। তোমার ঘর তাহলে পিন আপ ছবিতে মুড়ে রেখেছো কেন? ওদের দূর থেকে দেখতেই ভালো লাগে, ওদের ছবি দেখতে ভালো লাগে, কিন্তু কোনো মেয়ে কাছে এলে আমার গা বমি বমি করে। I hate them from the core of my heart. প্রথম বিকেলে সেদিন স্টেশনে গেছিলাম। বহুদিন মাস্টারমশাই, গাঙ্গুলিবাবু, সাহাবাবুদের সঙ্গে দেখা হয় না। একটু গল্পগুজব করা গেল। বিকেলে স্টেশন একটা বেড়াবার জায়গা। শেষ বিকেলের প্যাসেঞ্জার এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়, লোক ওঠে নামে, ফেরিওয়ালার গলা স্বরে সরব হয়ে ওঠে কিছুক্ষণের জন্য নির্জন প্ল্যাটফর্ম। ফুল স্কার্ট পরে, ফুল কাপড়ের টুপি পরে মিসেস কার্নি তার স্টলের সামনে দাঁড়িয়ে ফুটফুটে পুতুলের মতো হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলেন। আলুর চপ ও সিঙ্গাড়া ভাজার গন্ধ আসে, ভাঁড়ের চায়ের সোদা সোদা গন্ধ তার সঙ্গে মিশে যায়। আর দেখা হলো শৈলেনের সঙ্গে। আজ ওর ডিউটি নেই। প্যান্টের উপর একটা পাঞ্জাবি পরেছে, তারপর একটা খয়েরি র্যাপার চাপিয়েছে। স্টেশন ঘরের সামনের বেঞ্চে বসে সিগারেট খাচ্ছিল শৈলেন। আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে বলল, আসুন আসুন দাদা, আপনাকে অনেক দিন দেখি না। আমি হেসে বললাম, দেখতে চাও না তাই দেখো না। দেখতে চাই বলেই হয়তো দেখতে পাই না। শৈলেন আমাকে একটু একা পেয়েই বড় বড় চোখে বলল, আমার এই সাদামাটা লাইফের একটা দারুণ চ্যাপ্টারের মধ্যে দিয়ে পাস করছি দাদা। এখন রাজধানী এক্সপ্রেসের মতো সময়টাকে শাঁ শাঁ করে নির্বিঘ্নে পাস করিয়ে দিতে পারলেই হলো। দাদা, আপনার কি মনে হয় কোনো খারাপ লোক কি লাইফ থেকে আমার সুখের ফিশ প্লেটগুলো সরিয়ে নেবে? আমি ওর কথা বলার ধরন দেখে হেসে ফেললাম। ও বোকা বোকা মুখ করে আমার দিকে তাকালো। প্রেমে পড়লে সব লোকই বোকা হয়ে যায়, এবং সবচেয়ে মজার কথা এই যে সে যে বোকা বোকা ভাব করে তা সে নিজেও তখন বুঝতে পারে, এবং বুঝতে পেরে যতই নিজেকে চালাক প্রতিপন্ন করতে চায় ততই সেই চেষ্টার বোকামিটা বেশি করে চোখে পড়ে। আমাকে চুপ করে থাকতে দেখে প্ল্যাটফর্মের এক কোনায় টেনে নিয়ে গিয়ে হঠাৎ র্যাপারের মধ্যে দিয়ে হাত চালিয়ে পাঞ্জাবির বুক পকেট থেকে একটা মেটে রঙা খাম বের করে ছবিটা আমাকে দেখালো শৈলেন। বিকেলের সোনার আলোয় নয়নতারাকে দেখলাম। কালোর মধ্যে খুব মিষ্টি বুদ্ধিমতী মুখ, রীতিমতো ভালো ফিগার। নয়নতারার ছবির মুখ দেখে কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছে হলো না যে সেই চিঠি ওর নিজের লেখা। কেন জানি না, কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে হলো না। আমি শুধলাম, এই ছবি কি তোমাকে নয়নতারাই পাঠিয়েছে? আরে না না দাদা, তাহলে তো হতোই। যখন এখানে ছিল তখনই ওর সম্বন্ধের জন্য ওর গুরুজনেরা ডজনখানেক এমন পাসপোর্ট সাইজের ছবি করে পাঠিয়েছিল। তখন তো আর তারা জানতো না যে এই জন্মের মতো নয়নতারার সম্বন্ধ আমার সঙ্গেই হয়ে আছে। একেই বলে নির্বন্ধ দাদা। জানেন তো, জীবনে এই একটি পরের দ্রব্য না বলেই নিয়েছি। ছবিটা ওর কাকিমার বাড়ি থেকে হাতিয়ে এনেছি। লোকে তো বলেই নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কি বলেন দাদা? আমি সায় দিলাম ওর কথায়। শৈলেন আবার বলল, কি বলবো দাদা, এই ছবিটা বুকের কাছে থাকলে আমার শীত লাগে না। আমি শীতের রাতে খালি গায়ে
এই ছবি বুকে করে তামাম লাপড়া হেসালং কঙ্কার পথে পথে ঘুরে বেড়াতে পারি। আপনি আপনি আমার পাগলামি দেখে হাসছেন না? আমি খুব ইমোশনাল না? আমি একটু চুপ করে থেকে বললাম, না না, শুধু তুমি কেন, সমস্ত মানুষই কম বেশি ইমোশনাল শৈলেন। তবে তোমার মতো সরল মানুষদের ইমোশন একটু বেশি। যারা ঘা খাওয়া লোক বা যারা জীবনের আঁকামাকা পথে চলতে চলতে তাদের মনটাকে অন্যরকম করে ফেলেছে, তাদের ইমোশন কম। আমরা প্রত্যেকেই বোধহয় অনেক পরত ভঙ্গুর ভাবাবেগ নিয়ে জন্মাই, বড় হই, হয়তো সেটাই স্বাভাবিক। তারপর এই জীবনের ছায়াময় রুক্ষ পথে চলতে চলতে বাড়তি পোশাকের মতো এক এক করে ইমোশনের এক একটা পরতকে পথে ফেলে যেতে থাকি। আমার তোমাকে দেখে মনে হয় শৈলেন যে তুমি নিজে এখনো কাউকে কোনো দুঃখ দাওনি তো, অথবা অন্য কেউ তোমার সুন্দর সরল মনটাকে বিদ্ধ করেনি। এই রকম মন নিয়ে যদি চিরদিন বাঁচতে পারো তবে বুঝবে তুমি কিছু একটা করলে ভাই। কিন্তু দাদা, এটা কি কিছু করা হচ্ছে না? মানুষের মন, আমার মন, আপনার মন তো নৌকোর পালের মতোই, হাওয়া লাগলেই ফুলে ওঠে, দুলে ওঠে, হাওয়া না লাগলে চুপসে যায়, কুঁকড়ে গুটোয়। এতে আমার বিশেষত্ব কি? আছে আছে, বিশেষত্ব আছে। তোমার আমার চারপাশের লোকদের যদি তেমন করে লক্ষ্য করো তো দেখবে যে তাদের বেশিরভাগেরই মন স্যানফোরাইজড। তাদের মনে কোনো সংকোচন প্রসারণ নেই। তাদের মনের পাল যেমন ছিল তেমনই থাকে, হাওয়া লাগলেও ফোলে না, দোলে না, হাওয়া না লাগলেও চুপ শোয় না, কুঁকড়ে গুটোয় না। তারা তাদের মনকে জীবনের সঙ্গে কন্ডিশনড করে নিয়েছে, এয়ার কন্ডিশনড ঘরের মতো। সেখানে শীতে গ্রীষ্মে একই তাপ। শৈলেন বলল, তারা কি সুখী হয় দাদা? তারা কি অমন করে সুখী হতে পারে? সুখের তো কোনো বিশেষ চেহারা নেই শৈলেন। প্রত্যেকের সুখ তাদের নিজেদের কাছে আলাদা আলাদা রকম। আসলে আমাকে যদি শুধু হতো আমি বলবো সুখের নিজস্ব কোনো চেহারাই নেই। সুখ যে কোনো তরল পদার্থের মতো। যে মানুষের মনের যেমন আয়তন, যেমন পরিধি, যেমন ঘনতা, সুখ ঠিক সেই আকার ধারণ করে। কাজেই যারা ইমোশনকে জীবন থেকে বাড়তি পোশাকের মতো ফেলে দিয়েছে তারা তাদের মতো সুখী। আবার তুমিও তোমার মতো সুখী। মনে হয় জীবনে সুখ বলতে কে কি মনে করে তার উপরই সব কিছু নির্ভর করে। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা সকলেই সুখী এবং সকলেই দুঃখী। আমরা দুজনে ট্রেনটার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম। প্ল্যাটফর্মের সামনে শালের জঙ্গল আসন্ন সন্ধ্যার পাখিদের কলকাকলিতে ভরে গেছিল। মানুষের গলার নানা রকম সুর ছাপিয়ে সেই একটানা কলরোল দূরের নদীর স্রোতের মতো আমাদের কানে এসে লাগছিল। আমরা দুজনেই চুপ করেছিলাম, আমি এবং শৈলেন। চুপ করে নিজেদের প্রত্যেকের বুকের ভিতরে যে পাখিরা এই শীতের সন্ধ্যাবেলায় ডাকে তাদের ক্ষীণ শীতার্ত স্বর শুনছিলাম। শেষ বিকেলের প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে একসময় চলে গেল। শৈলেনও যে কখন চলে গেছিল, যাবার সময় নিশ্চয়ই বলে গেছিল, হয়তো নমস্কার জানিয়েও গেছিল, কিন্তু আমার মনে নেই। পিছনের পথ দিয়ে যখন বাড়িতে এসে উঠলাম, ছোট গেট খুলে তখন সবে অন্ধকার হয়েছে। মুরগির ঘর, কাঠ রাখার ঘরের পাশে দিয়ে আসার সময় হঠাৎ রমার গলা শুনলাম বাড়ির ভিতর থেকে। প্রথমে আমার বিশ্বাস হলো না। তারপর বাড়ির পাশে আসতেই দেখি বাড়ির সামনে একটা ঘন বেগুনি রঙা মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটায় সাদা কাপড়ের সিট কভার লাগানো। বসবার ঘরে আলো জ্বলছিল, ওরা গোল হয়ে বসেছিল। রমা, সীতেশ, সীতেশের স্ত্রী ডলি আর একজন মহিলা। আমি ঘরে ঢুকতেই সীতেশ আমাকে আপ্যায়ন জানিয়ে বলল, এই যে অতিথিরা কখন এসে বসে আছে আর গৃহস্বামীর পাত্তা নেই। আমরা তোমার বিনা অনুমতিতেই কফি টফি খাচ্ছি, আশা করি তাড়িয়ে দেবে না। আমরা কালই লাঞ্চের পর চলে যাব। আমাকে কিছু বলার সুযোগ দিল না কেবি। রমা হঠাৎ এগিয়ে এসে বলল, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, এই যে আমার বান্ধবী মাধুরী সেন, মিস্টার সেন
মানে ওর স্বামী গ্যান্ডার অ্যান্ড রবসন কোম্পানিতে আছেন। হি ইজ ভেরি হাই আপ দেয়ার। শীতেশের স্ত্রী ডলি প্রথমে আমার স্বাস্থ্য সম্বন্ধে শুধল, তারপর বলল, তারপর শরীর কেমন এখন আপনার? শুনলাম এখন একেবারে সুস্থ, নর্মাল লাইফ লিড করছেন। তাই নর্মাল লাইফে যাতে পুরোপুরি নর্মাল হয় সেই জন্যই রমাকে সঙ্গে করে নিয়ে এলাম। কি খুশি তো আপনি? বলেই রমার দিকে চকিতে তাকালো। এইরকম পরিবেশে আমি চিরদিনই বোকা হয়ে যাই, মুখে কথা জোগায় না। আমি তাই কোনো জবাব দিলাম না। বললাম, আপনারা বসুন, আমি বাবুর্চিকে খবর পাঠাই। কে একবার দোকানে পাঠাতে হবে। 5 মিনিট, আমি এক্ষুনি আসছি। শীতেশ বলল, বাবা, দায় পড়ে বেশ সংসারী হয়েছিস তো। ওদের উচ্চগ্রামের কথা আমার কানে বাজছিল। ভাড়ার ঘর থেকে আমি শুনতে পাচ্ছিলাম। মিসেস সেন, মানে যার নাম মাধুরী, তিনি বললেন, তোমার স্বামীর সম্বন্ধে যে ধারণা করেছিলাম তা কিন্তু ভেঙে গেল ভাই। শীতেশ চিরদিনই সপ্রতিভ। শীতেশ কথা কেড়ে নিয়ে বলল, ভেঙে গেল মানে কি? কল্পনার তুলনায় ভালো লাগলো না খারাপ লাগলো? তা বলবো কেন, মানুষটিকে যেরকম ভেবেছিলাম তেমন উনি নন। আমি ফিরে এসে ওদের সঙ্গে বসলাম। রমা খুব সেজে গুজে আছে, দেখে ভালোই লাগছে। মেয়েরা সেজে না থাকলেই আমার খারাপ লাগে। তবে আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে মাথা ঘামানো রমা বহুদিন আগেই ছেড়ে দিয়েছে। তবু যেন ও আমার স্ত্রী নয়, ও যেন কোনো স্বল্প পরিচিত দূরের কোনো মহিলা, তেমনিভাবেই ও আমার সামনে বসেছিল। রমা নিরুত্তাপ গলায় কিছু বলতে হয়, তাই বলল, তুমি বেশ মোটা হয়ে গেছো, আরও মোটা হলে আনকুথ দেখাবে। আমি কোনো জবাব দিলাম না। শীতেশ আমার দিকে তাকিয়েছিল। আলোর মধ্যে বসে শীতেশের দিকে চেয়ে আমার মনে হলো স্যাংচুয়ারির মধ্যে, যেখানে কোনো রকম শিকার করাই বারণ, সেখানে আমার সঙ্গে হঠাৎ কোনো দাঁতাল শুয়োরের দেখা হয়ে গেছে। আমাকে বিনা প্রতিবাদে নিরস্ত্র অবস্থায় শুয়োরের লম্ফ ঝম্প আস্ফালন সব সহ্য করতে হচ্ছে, অথচ কিছুই করার নেই। শীতেশ বলল, তারপর তুই এখানে কি মধু পেয়েছিস বলতো? প্রফেশন কি ছেড়ে দিবি? ভালো হয়ে গিয়েও তো তোর কলকাতা যাবার নামটি নেই। রমা বলল, ও তোমাকে তো বলা হয়নি, মিস্টার ঘোষ হাইকোর্টে এলিভেটেড হয়েছেন, হাইকোর্টের জাজ হয়ে গেছেন গত সপ্তাহে। রমা এমনভাবে কথাটা বলল যেন হাইকোর্টে কি হচ্ছে না হচ্ছে সব খবর ও নখদর্পণে, যেন ওই গত কয়েক বছর ধরে হাইকোর্টের রেজিস্ট্রার। তারপর বলল, এখন তুমি ফিরলে তোমার প্র্যাকটিস আরও ভালো হবে, কারণ হাবুল সেন ছাড়া তোমার লেভেলে আর কোনো কম্পিটিটর রইল না। তুমি ফি বাড়াবে না? আমি কোনো জবাব দিলাম না রমার কথার। এইসব কথার কোনো জবাব হয় না। শীতেশের স্ত্রী বলল, রমা বলেছে আপনি ফিরে গেলেই ক্যালকাটা ক্লাবে একটা দারুণ পার্টি দেবে। ফিজটা না হয় সেই দিন থেকেই বাড়াবেন। কত মোহর করবেন? আমার ঠাস করে একটা চড় লাগাতে ইচ্ছা করলো মহিলার ফোলা ফোলা ফর্সা গালে, কিন্তু আমি তবুও চুপ করে রইলাম। শীতেশ কথাটা একটু ঘুরিয়ে বলল, বাইরেটা এখন কি যে প্লেজেন্ট, কি বলবো। মনে আছে ডলি, গতবার যখন কন্টিনেন্ট থেকে ফিরছিলাম তুমি আর আমি, তখন আজকের দিনে, মানে গত বছরের ঠিক এই দিনে এই সময় প্যান অ্যামের ফ্লাইট ধরছি। ওহ, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড না ডার্লিং। পরক্ষণে শীতেশ তার ডার্লিংয়ের অপেক্ষা না করেই আমাকে বলল, এই এখানে সোডা পাওয়া যাবে? বোতলটা বের করি। না না, এখানে সোডা পাওয়া যায় না। উফ, কি হরিবল জায়গা। তুই কি করে এখানে আছিস বলতো একা একা? আর তোর ওই কি চামা না ঝামা, তার মোড় থেকে এই বাড়ি অবধি, এটা কি একটা রাস্তা? উফ, মাই ফুট। হুইস্কি জল দিয়ে খেতে হবে, জল তো টেবিলে রয়েছেই। তেষ্টা কি তোর জোর পেয়েছে? তা সানডাউন যখন হয়েই গেছে, একটা সানডাউনারের সময় তো হয়েই গেছে, তাই না?
বলেই ও উঠে গিয়ে হুইস্কির বোতল এনে জলের সঙ্গে মিশিয়ে তারপর 2টো বড় হুইস্কি খেল, কুইক ওয়ান্স। তারপর বলল, এই একটু বেরিয়ে আসি এবার। আই উইল গো ফর এ স্ট্রল। কে কে যাবে আমার সঙ্গে? আমি যাব তোমার সঙ্গে, রমা বলল, 5 বছরের আদুরে মেয়ের মতো। রমার দিকে তাকিয়ে মিসেস সেন বললেন, আমার খুব টায়ার্ড লাগছে, আমি যাব না। ডলি বলল, আমিও যাব না। সীতেশের মুখ দেখে মনে হলো ও যেন এটাই চাইছিল। সীতেশ উঠে দাঁড়িয়ে বলল, তবে আর দেরি কেন? চলো রমা, একটু হেঁটেই আসি। সারাদিন গাড়ি চালিয়ে পাটা একেবারে ধরে গেছে। দ্য ড্রাইভ ওয়াজ ভেরি টায়ারিং। বলেই সীতেশ উঠে পড়ল। টেবিলের উপর রাখা টর্চটা তুলে নিয়ে দরজা খুলল। রমা হ্যাঙ্গার থেকে ওর ওভারকোটটা তুলে নিয়ে হ্যান্ডব্যাগটা উঠিয়ে নিয়ে বলল, হ্যাঁ চলো। ওরা দুজন বেরিয়ে গেল। আমার জন্য রেখে গেল একটা গোলগাল ব্যক্তিত্বহীন সুগন্ধি জড় পদার্থ আর একজন আকাঠ বড়লোকের আড়ষ্টকাঠ স্ত্রী। ডলি আলোর নিচে বসে মুখ নিচু করে নেল পলিশের রং তুলছিল লোশন দিয়ে। ডলির চেহারাতে কোনো খুঁত ছিল না। ধবধবে গায়ের রং, নাক, চোখ, মুখ এবং যেখানে যা যতটুকু থাকার তা ছিল, এবং সেই খুঁতহীনতাই ওর চেহারার একমাত্র খুঁত ছিল বলে আমার মনে হয়। স্বামী সোহাগিনী, দোকানে চুল বাঁধা, ভোজরাজে শাড়ি কেনা এবং সাতরামসেদ গয়না কেনাই যাদের হোল টাইম অকুপেশন, তেমন অনেক ইনসিপিড মেয়ে বউ আমার দেখা ছিল। এদের উপর আমার কোনো রাগ ছিল না, কিন্তু করুণা ছিল চিরদিনের। এদের আশ্চর্য সুযোগ ও অফুরন্ত সময় ভরা জীবনকে এরা কি অবহেলায় নষ্ট করতে পারে তা দেখে এদের উপর একটা ঘৃণা মিশ্রিত করুণা জাগত। কোনো কথাই বলার নেই, বলা চলে না এরকম মেয়েদের সঙ্গে। তা হঠাৎ মিসেস সেন বললেন, আমি কিন্তু আপনার লেখার একজন দারুণ ভক্ত। আপনি আমার বই পড়েছেন? কি কি বই পড়েছেন? বই বলেই মিসেস সেন থেমে গেলেন। তারপর থেমে থেমে ভেবে ভেবে 3-4টে বইয়ের নাম বললেন। আমি একটা বইয়ের নাম করে বললাম, এই বইয়ের কোন চরিত্র আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ভদ্রমহিলা চুপ করে থেকে বললেন, আপনার সম্বন্ধে সত্যি কথাই বলছি, মানে এই সুকুমার বোস লেখক সম্বন্ধে আমার ইন্টারেস্ট হয়েছে হালে, এবং আপনার নাম শুনেই এবং আপনি যে আমাদের রমার হাজব্যান্ড তা জেনেই আপনার সব বই কিনে ফেলেছি। কিন্তু জানেন, এত ঝামেলা যাচ্ছে যে একটাও এখনো পড়া হয়নি। এই তো ফিরে গিয়েই সব পড়ে ফেলবো। ও আই সি। তা মিস্টার সেন পড়েছেন? হ্যাঁ বলেই মিসেস সেন চোখ নাচালেন, বলতে চাইলেন, আমার কি আস্পর্ধা, সাহেবী মার্কেন্টাইল ফার্মের এত বড় একজন অফিসারের কি বাংলা বই পড়ার সময় আছে? তাও সুকুমার বোসের মতন এত স্বল্প পরিচিত ও নতুন লেখকের লেখা। মিসেস সেন মুখে বললেন, ও পড়ে না বললে মিথ্যে কথা বলতে হবে, তবে বাংলা বই পড়ে না ঠিক। ও, উনি তাহলে ইংরেজি বই পড়েন বুঝি? বাহ, খুব ভালো। হ্যাঁ, ইংরেজিটাই বেশি পড়েন। হ্যারল্ড রবিনসনের খুব ফেভারিট। উনি কি বলেন জানেন? কিছু মনে করবেন না তো শুনে? না না, বলুন না। উনি বলেন যে বাংলা সাহিত্যে আজকাল কিছুই লেখা হচ্ছে না, যা হচ্ছে সব ট্র্যাশ, ম্যাদামারা। ওইসব পড়ে সময় নষ্ট করার ওর সময় নেই। বোঝেনি তো, অত বড় কোম্পানির এরিয়া ম্যানেজারের কত রকম ঝামেলা। বেচারি সব সময়ই তো কনফারেন্স করছে, ফোন করেও একটু যে কথা বলবো তাও পারি না। তবে হ্যাঁ, বাংলা বই বলতে উনি কি পড়েন জানেন? কি? পঞ্জিকা, গুপ্ত প্রেসের পঞ্জিকা। খুব রেলিশ করে পড়েন বিজ্ঞাপনগুলো। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। এই জেনারেশনের ম্যাদামারা বাংলা সাহিত্যের একজন ম্যাদামারা লেখক হবার যে কী যন্ত্রণা, তার যে ন্যাক্কারজনক অস্বস্তি, তা এই স্বল্পখ্যাত
সাহিত্যিক সুকুমার বোস হাড়ে হাড়ে জানতে পেল। আমার স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গিনী যদি মিসেস সেন হন এবং সীতেশ হয়, তাহলে আমার কিছু আর বলার নেই। কিন্তু রমা কখনো এমন ছিল না আগে। অলস অবকাশ ও প্রয়োজনের অতিরিক্ত টাকা লোকের হাতে, বিশেষ করে মেয়েদের হাতে পড়লে তাদের মাথা ঠিক থাকে না। ডলি বলল, আচ্ছা, এখানে গিজার আছে বাথরুমে? না, গিজার নেই। ক্যানেস্তারা করে জল গরম করে দেবে। কেন, আপনি চান করবেন? হ্যাঁ, একটু চান করে ফ্রেশ হওয়া যেত তাহলে। লালি বাইরে কাঠের আগুন করে ক্যানিস্তারায় জল বসিয়ে রেখেছিল। ওকে 2 বাথরুমে জল দিতে বললাম। ওরা উঠে ফ্রেশ হতে গেলেন। মহিলারা চলে গেলে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। রাতের খাওয়া দাওয়া শেষ হতে দেরি হয়েছিল। রমা আর সীতেশ বেরিয়ে ফিরেছিল প্রায় 1.5 ঘন্টা বাদে। এখানে রাতে বাঘ না বেরোলেও হায়না, শিয়াল, নেকড়ে, শুয়োর ইত্যাদি মাঝে মাঝে বেরোয়, বিশেষ করে কঙ্কার এইদিকে, যেদিকে এখনও জঙ্গল আছে। ওদের জন্য বেশ চিন্তা হচ্ছিল। দুজনেই এই জায়গাতে নতুন, তারপর ঘুটঘুটে অন্ধকার, শেষে পথ না হারিয়ে ফেলে। কিন্তু সীতেশ পথ হারায়নি, রমাও নয়। ওরা যখন ফিরল, দেখলাম রমার চুল এলোমেলো, কপালের টিপ সরে গেছে। ওরা এসেই সমস্বরে বলল, বাবা, যা বিপদে পড়েছিলাম, পথ ভুলে সে কোথায় গিয়ে পড়েছিলাম। হ্যাঁ, স্বাভাবিক। এখানে পথ ভোলা তো খুবই স্বাভাবিক। রমা আমার চোখের দিকে একবার চাইল, বোঝবার চেষ্টা করলো আমি ওকে সন্দেহ করছি কিনা। কিন্তু আমার চোখে হিংসা অথবা সন্দেহ কিছুই ছিল না। আমার চোখ এবং মন এখন রমার সম্বন্ধে সম্পূর্ণ উদাস। রমা সম্বন্ধে আমার একমাত্র বক্তব্য এই যে, ও যেন আরেকটু আত্মসম্মান জ্ঞানের পরিচয় দেয়, নিজেকে এত সহজে এমন সস্তায় ছোট না করে। এছাড়া ওর কাছে আমার আর আজ কিছুই চাইবার নেই। ডলির মুখ দেখে মনে হলো না ও কিছু বোঝে বলে। বুঝলেও বোধহয় ডলির কিছু মনে করা সম্ভব ছিল না, কারণ পৃথিবীতে স্বামী ছাড়া নিজের বলতে যাদের আর কিছুই থাকে না, ডলি সেই ধরনের মেয়ে। স্বামী যাই করুক, তার বিরুদ্ধাচরণ করার সাহস বা শিক্ষা তার ছিল না। খাওয়া দাওয়ার পর ডলি বলল, আমরা মেয়েরা কিন্তু সবাই এক ঘরে শোব। মিসেস সেন বললেন, আমার কিন্তু ভয় করবে মেয়েরা একা একা শুলে। কীরকম জায়গা বাবা, মনে হচ্ছে কোনো অন্ধকূপে এসে পৌঁছেছি। আমি বললাম, তাহলে সীতেশও ওই ঘরে থাকুক, মেয়েদের পাহারা দিক। সীতেশ বলল, আই অ্যাম এ গেম, আমি রাজি। হঠাৎ ডলি বলল, তোমরা অত্যন্ত কনসিডারেট। রমা কতদিন পরে এলো, কতদিন পর সুকুমারের সঙ্গে দেখা হলো, আর ওরা বুঝি আলাদা আলাদা শোবে। ব্যাপারটাই আমার খুব অস্বস্তি লাগছিল। সীতেশ দারুণ উৎসাহ দেখিয়ে বলল, আরে তাই তো, আমরা সকলেই ভুলে মেরে দিয়েছি। আজ যে এমন হ্যাপি রিউনিয়নের দিন, তা তো একেবারে খেয়ালই ছিল না। শেষকালে রমা আমার ঘরেই এলো, মানে আমার পাশের ঘরে। ওদিকের ঘরে ডলি আর মিসেস সেন শুলো, আর মধ্যের দরজা খুলে রেখে শুলো সীতেশ। সমস্ত বাড়ির বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। টেবিল ল্যাম্পটা জ্বলছিল, যাতে আমার অতিথিরা ভয় না পান। আমি আমার ঘরে শোয়ার বন্দোবস্ত করছিলাম, এমন সময় রমা চাপা গলায় বলল, ঢং করো না, ওরা জানলে কি ভাববে? এই ঘরে এসে আমার পাশের খাটে শো। আমার কথাটা শুনে খুব হাসিই পেল, কিন্তু হাসলাম না। আসলে আজ সন্ধেবেলা থেকে আমার মনে হচ্ছিল আমরা সকলে, মানে রমা, সীতেশ এবং আমরা একটা দারুণ নাটক মঞ্চস্থ করব বলে ঠিক করে রিহার্সাল একেবারে না দিয়ে আজই সন্ধ্যায় নাটকটিকে মঞ্চস্থ করেছি। ফলে অভিনয় কারোরই ভালো হচ্ছে না। প্রম্পটারও নেই কেউ যে পিছন থেকে প্রম্পট করবে। তাই আমরা সবাই ছেঁড়া ছেঁড়া সংলাপ বলছি। সবচেয়ে মজার কথা এই যে আমরা 3 জনই অভিনেতা অভিনেত্রী এবং এই 3 জনই দর্শক। কার অভিনয় কেমন হচ্ছে সেইটুকুও বুঝতে পারছি না। আমরা সকলেই একটা অসহায় অবস্থায় অবস্থান করছি।
কখন কার মুখে আলো পড়ছে অজানা জায়গা থেকে তা বুঝতে পারছি না। কখন বেরিয়ে যাওয়া উচিত উইংস থেকে, কখন ঢোকা উচিত, কিছুই আগে থেকে ঠিক করা নেই। মনে হচ্ছে এমন আধুনিক নাটক কলকাতার মুক্তাঙ্গনেও কোনো নাট্যগোষ্ঠী এর আগে মঞ্চস্থ করেননি। বাইরে ফিসফিস করে শিশির পড়ছে, ঝিঁঝি ডাকছে একটানা। ওই ঘরে ডলি আর মাধুরী পুটুর পুটুর করে কী সব মেয়েলি গল্প করছে। সীতিশের গলা শোনা যাচ্ছে না, ও বোধহয় এখন গ্রিন রুমে মেকআপ ধুতে গেছে। হঠাৎ পিছনের নালা থেকে শিয়াল ডেকে উঠল, একসঙ্গে অনেকগুলো। আর ওই ঘর থেকে মাধুরীও চেঁচিয়ে বলল, রমা, ঘুমিয়ে পড়েছিস? রমা আয়নার সামনে বসে ক্রিম লাগাচ্ছিল মুখে, বলল, কেন, ভয় করছে? না না, কি রোম্যান্টিক জায়গা রে, সুইট ড্রিমস। শীতেশও সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে চেঁচিয়ে উঠল, সুইট ড্রিমস। রমা চাপা গলায় আমাকে বলল, সত্যি অবাক লাগে, তুমি কি আর চেঞ্জে আসার জায়গা পেলে না? কোনো ভদ্রলোক এরকম জায়গায় থাকে? আমি তো ভদ্রলোক নই। রেসপেক্টেবল লোকেদের নিয়ে এরকম শ্যাবি জায়গায় আসতে আমার লজ্জা করে। তাহলে তুমি এলে কেন? আমি তো তোমাকে আসতে বলিনি। তুমি বলনি আমি জানি, কিন্তু লোকে কি বলে? কি বলে লোকে? আমি রমার দিকে চাইলাম, ভাবলাম ছুটির কথা হয়তো এক্ষুনি উঠবে, এবং উঠলে প্রসঙ্গটা অত্যন্ত অপ্রিয় হবে। কিন্তু রমা ওদিকে গেল না। মনে হলো রমা ইদানিং আমাকে কিছু স্বাধীনতা মঞ্জুর করে নিজেও সম্পূর্ণ স্বাধীনতা চায়। রমা হয়তো জানে না যে সুকুমার বোসকে সে আগে জানত, সেই সুকুমার বোস মরে গেছে। ও নিজে হাতে একদিন তাকে মেরে ফেলেছে, সে আর কখনো বেঁচে উঠবে না। রমা শুরু করল, লোকে কি বলে, স্বামী এই জঙ্গলে একা পড়ে আছে আর স্ত্রী আরামে দিন কাটাচ্ছে, স্বামীর প্রতি স্ত্রীর কোনো কর্তব্য নেই। লোকে এইসব বলে নাকি? লোকের কথা শোনো কেন তুমি? আর তুমি তো লোকের কথা নিয়ে কখনো মাথা ঘামাওনি আগে। ঘামানো উচিতও নয়। আমি এখন আর ঘামাই না মাথা। রমা ক্রিম মাখতে মাখতেই আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। এখন শরীর একেবারে ভালো, পুরোপুরি সুস্থ তুমি? হ্যাঁ। তাহলে কি ঠিক করেছ, কাজকর্ম একেবারে ছেড়ে দেবে? মাঝে মাঝে সেরকমই ইচ্ছা হয়, কিন্তু উপায় তো নেই। কেন উপায় নেই? কেন? আমার জন্য? আমি তোমার কিসের তোয়াক্কা করি? তুমি কি মনে করো আমি তোমার মুখাপেক্ষী? ইচ্ছা করলে তোমার 2 গুণ রোজগার করতে পারি আমি, আমার সেই কোয়ালিফিকেশন আছে। করি না সেটা অন্য কথা। আমি কোনো জবাব দিলাম না। রমা আবার বলল, কি হলো, জবাব দিচ্ছ না যে? তোমার জন্য বা অন্য কারোর জন্য নয়, আমি আমার কাজকে ভালোবাসি, সেই জন্য। ফিরে একসময় যাবই, তবে ছেদ যখন পড়েছে তখন আরও 1-1.5 মাস কাটিয়ে তারপরেই ফিরব। আর গিয়ে শুধু কাজ করব, মাথা তুলে কোনো দিকে চাইব না। তাই তো উচিত। তুমি নিশ্চয়ই আমাকে লেট ডাউন করবে না। কিসের লেট ডাউনের কথা বলছো তুমি? মানে একজন সাকসেসফুল ব্যারিস্টারের স্ত্রী হিসেবে আমাকে সকলে জানে তো। তোমার পরিচয়ই আমার পরিচয়, যদিও আমার নিজের একটা পরিচয় আছে। তবু আমি আশা করছি তুমি হাইকোর্টে যাওয়া ছেড়ে দিয়ে আমার মাথা সকলের কাছে হেঁট করবে না। আমি কাজ ছাড়লে তোমার মাথা হেঁট হয়ে যাবে কেন? কারণ সমাজে মিসেস বোস বলেই আমাকে সবাই জানে। এই তো সেদিন মিস্টার গুহর পার্টিতে মিসেস গুহ আমার পরিচয় করিয়ে দিলেন, হিয়ার ইজ মিসেস সুকুমার বোস। তোমাদের হাইকোর্ট পাড়ার যত ঘুঘু লোক সব ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সে তো তুমি সুন্দরী বলে। না, সেটা সব নয়। আমি তোমার স্ত্রী বলেও সবাই তাকিয়েছিল। তাই বুঝি? হলেও হবে হয়তো। দেখো রমা, আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। আমার প্রতি
তোমার যে কোনো ফিলিংস নেই তা যেমন তুমিও জানো, আমিও জানি। তবু তুমি আমার স্ত্রী বলে সর্বসমক্ষে পরিচিত হয়ে এত আনন্দিত হও কেন? আমরা কি দুজনে এই সম্পর্কের প্রতি কখনোই সিনসিয়ার হতে পারি না? আর তা না যদি হতে পারি তাহলে তুমি কি কোনো নতুন পাঠশালায় ভর্তি হয়েছ নাকি? আজকাল দেখছি অনেক কথা বলতে শিখেছ। জিজ্ঞেস করছো তাই বলছি। তোমার স্ত্রী বলে পরিচিত হয়ে যে আনন্দিত হই সেটা সামাজিক কারণে। তোমার সঙ্গে আমার ঘরের মধ্যে যে রিলেশনই থাকুক না কেন, সমাজের লোক তা জানবে কেন? তাদের আমি জানতে দেবই বা কেন? ছাড়ো, এইসব কথা তুমি বুঝবে না। আচ্ছা শোনো, আমার কিছু টাকা লাগবে। টাকা তো আমার এখানে নেই, জানোই তো পোস্ট অফিস থেকে প্রতি মাসে টাকা তুলি এখান থেকে। হ্যাঁ আমি জানি তা। আমাকে একটা চেক লিখে দাও। ড্রয়ার খুলে আমি একটা চেক সই করে দিলাম। বললাম, এই নাও, ফিগার বসিয়ে নাও। আচ্ছা, টাকা দিয়ে কি করবে? তোমার সংসারের টাকা মনোজ প্রতি মাসে পৌঁছে দেয় না? হ্যাঁ তা দেয়। এটা সংসারের জন্য নয়, এটা আমার পার্সোনাল ব্যাপার। একজনকে আমি একটা জিনিস দেব। ঠিক আছে, কী জন্য দরকার আমাকে বলার দরকার নেই। থ্যাংক ইউ। রমা খুব খুশি হলো। তারপরেই এসে আমি যে খাটের ফ্রেমে বসেছিলাম তার পাশের খাটে শুয়ে পড়ল। লাইটটা তুমি নিভিয়ে দিও। আর শোনো, আমার কাছে ওসব কিছু নেই। আমি আসার সময় নিয়ে এসেছি, আমার হ্যান্ড ব্যাগে আছে। কি হলো? তাড়াতাড়ি করো, আমার ঘুম পাচ্ছে খুব। আমি যেমন বসেছিলাম তেমনই বসে রইলাম, কোনো কথা বললাম না। কি কি বললাম তোমাকে? উফ, আমার এসব ভালো লাগে না। আমার বলার কর্তব্য, তাই বললাম। আমি কিন্তু এক্ষুনি ঘুমোবো। আমি উঠে দাঁড়ালাম, বললাম, না থ্যাংক ইউ। বলতে ইচ্ছে হলো ইটস ভেরি কাইন্ড অফ ইউ, কিন্তু বললাম না। ও ঘর থেকে আসবার আগে আলো নিভিয়ে রমার গায়ে কম্বলটা ভালো করে টেনে গলার কাছে গুঁজে দিয়ে আমার ঘরে এলাম। শোবার আগে বললাম, কাল সকালে কি খাবে ব্রেকফাস্টে? হাসান খুব ভালো লিভার কারি বানায় ব্রেকফাস্টের জন্য। আমার যা ভালো লাগে তা তো তোমার ভালো লাগে না, তাই তোমার পছন্দ মতো একটা মেনু বলে দিও। এখানে সবই পাওয়া যায়। ঠিক আছে, কালকেও সব কথা হবে। আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আর বাইরে বেশ ঠান্ডা। ঘুমোলাম, বুঝলে। আচ্ছা, রুন কেমন আছে? ওকে নিয়ে এলে না তো? উফ, কি যে বলো, ওর কি স্কুল নেই? আর তাছাড়া ছোটরা এরকম বড়দের সঙ্গে ট্যাং ট্যাং করে সব জায়গায় যায় নাকি? ছোটরা সঙ্গে থাকলে অ্যাডাল্টরাও তো এনজয় করতে পারে না, ছোটদেরও খারাপ লাগে। তা বলে বাচ্চারা মা কি বাবার সঙ্গে কোথাও যাবে না? যাবে না কেন? এরকম ট্রিপে নিয়ে আসা যায় না। না, রুনকে অনেকদিন দেখি না। আমিও দেখি না। মানে? তুমি দেখো না কেন? সময় কোথায়? একটা না একটা কিছু লেগেই আছে। আজকে পার্টি, কাল সেমিনার, পরদিন ফ্লাওয়ার শো। আমার অত সময় নেই। আর আমি একটা ইকেবানার স্কুল খুলবো ভাবছি, কিংবা মেয়েদের চুল বাঁধার দোকান। আমার টাকার দরকার প্রচুর। বিলেত থেকে ডাক্তারি পড়ে এসে তুমি চুল বাঁধার দোকান খুলবে? তাতে কি হয়েছে? এই ব্যবসায় অনেক টাকা। সেদিন আমার এক বান্ধবী বলছিল কি জানো? বলছিল, লুক, মানি ইজ মাই ফার্স্ট হাজব্যান্ড। আমিও ভেবে দেখলাম, ঠিকই তো, টাকাই তো সব। স্বামী বলো, পুত্র বলো, টাকার কাছে কেউ কিচ্ছু না। আমি চুপ করে রইলাম। রমা আবার শুরু করলো, কি হলো, কথা বলছো না কেন? কথাটা কি মনোপুত হলো না? না, আমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমো। বুঝেছি। ঘুমোলাম। কাল ভোরে 9টার আগে আমাকে তুলো না কিন্তু। আচ্ছা। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের পর্বটি। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।